আপনি যা খুশি তাই করতে পারবেন না এই দেশে। হ্যাঁ, এটা এটা কেউই পারে নাই, এটা আইয়ুব খান পারে নাই, এটা বঙ্গবন্ধু পারে নাই। হ্যাঁ, তাকে জীবন দিয়ে এটা তাকে মূল্য দিতে হয়েছে একদলীয় শাসনের। হ্যাঁ, জিয়াউর রহমানও পারে নাই, এরশাদও পারে নাই, মানে কেউই পারে না, শেখ হাসিনাও পারে নাই, কেউই পারে নাই এটা। হ্যাঁ, আপনি যা খুশি তাই করে এটা পার পাবেন না। দর্শক আসসালামু আলাইকুম, আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া, পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ নিয়মিত আয়োজন খোঁজ খবরে আমাদের সম্মানিত অতিথি জনাব মাহবুব কামাল, সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল। মাহবুব ভাই, আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। মাহবুব ভাই, গত 17 মাসে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে এই ডক্টর ইউনূস সরকারের শাসন আমলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এগুলো নানান রকম প্রশ্নবিদ্ধ হয়েছে নানান ভাবে, এবং বলা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধ, আজকে আমি গতকালকে দেখেছি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কংগ্রেসম্যানরা একটা ব্রিফিং করেছে, সেখানেও তারা বলছে যে ডক্টর ইউনূস জামাত ইসলামীর সাথে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানটাকে পৃষ্ঠপোষকতা করেছেন। এই যে নির্বাচন হচ্ছে আমাদের দেশে আজকে, এই নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের হারিয়ে যাওয়া বা প্রশ্নবিদ্ধ বলবো না, হুমকির মুখে পড়া আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, এইটা ফিরে আসার লক্ষণ আপনি কি দেখছেন? এবং বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ ঘটবে কিনা, জামাত ক্ষমতায় আসলে সেটা হুমকির মুখে পড়বে কিনা, জনাব মাহবুব কামাল? না, প্রথম কথা হচ্ছে, বটম লাইনটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে মানে কোন রাজনৈতিক দল ক্ষমতা পেলেও আপনার সেই ক্ষমতা সাস্টেইন করতে পারবে না, এইটা সম্ভব না। সম্ভব না ইন দি সেন্স, যেমন ধরেন যে এই বর্তমান যুগটা কি, বর্তমান যুগ আপনার একটা হাইটেকের যুগ। হ্যাঁ, এবং আমাদের জেনজিকে যত মানে যতই মনে করা হোক না কেন যে তারা ডাকসুতে শিবিরকে ভোট দিছে কিংবা তারা হয়তো ইসলামাইজড হয়ে গেছে ইত্যাদি, কিন্তু আপনার দিন শেষে এট দ্য এন্ড অফ দি ডে কিন্তু এই জিনিসগুলো কিন্তু থাকবে না, এই জিনিসগুলো থাকবে না। এবং আলটিমেটলি কিন্তু আমাদের যে সঠিক ইতিহাস, এটা কিন্তু আলটিমেটলি সবাইকে মেনে নিতে হবে। এটা টেম্পোরারি, এটা যা হচ্ছে এগুলো টেম্পোরারি। যেমন ধরেন আমি 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 যেটা অনেকবার বলার চেষ্টাও করেছি যে যে কোনো একটা দূর অতীত, হ্যাঁ, দূর অতীত সাময়িক কালের জন্য আপনার এটাকে বিভ্রান্তিকর অ্যানালিসিস দিয়ে এটাকে বিকৃত করা যেতে পারে, কিন্তু সত্যের একটা নিজস্ব শক্তি আছে, সত্যের একটা নিজস্ব শক্তি আছে, এবং সেই শক্তির বলেই যে আলটিমেট ট্রুথ যেটা সেটা প্রিভেল করবেই। এবং আমি যেটা যেটা এক টক শোতে বলছি, মাসুদ কামাল টক শোতে, এখন থেকে 100 বছর পরে আপনার আমাদের ইতিহাসে কয়েকটা নাম থাকবে। একটা হচ্ছে বঙ্গবন্ধু, একটা হচ্ছে ইয়াহিয়া খান কিংবা ভুট্টো, তারপরে বড়জোর নিয়াজি ইত্যাদি, ইন্দিরা গান্ধী আমাদের এই যে স্বাধীনতার সময়, বাস বাকি সবগুলি ফুটনোটে চলে যাবে, এগুলি সব পাদটিকা অথবা ইতিহাসবিদদের খাতায় চলে যাবে। যেমন আমরা এখন কি দেখি, এখন যখন আমরা সিরাজউদ্দৌলার মানে কি বলে সিপাহী কি বলে যে ক্লাইভের সাথে যে যুদ্ধ মির্জাফরের, এখন ইতিহাসটা কি বলি, এক দুই তিনটে ক্যারেক্টার জানি, ক্লাইভ, সিরাজউদ্দৌলা, মির্জাফর, বাকিগুলো তো সব ফুটনোটে। তা আলটিমেটলি এগুলো কিছু থাকবে না, এগুলো কিছু থাকবে না। 50 বছর 100 বছর পরে আপনি মুক্তিযুদ্ধ তার ইতিহাস সহকারে উদ্ভাসিত হবে। এখন যেটা বলি, এখন প্রেজেন্ট সিচুয়েশন যেটা আর কি, প্রেজেন্ট সিচুয়েশনে বিএনপি যদি ক্ষমতা পায় তাইলে কম্পারেটিভলি মানে জামাত ক্ষমতা পেলে যা হবে, বিএনপি ক্ষমতা পেলে মুক্তিযুদ্ধের প্রশ্নে কম্পারেটিভলি আমরা একটা ভালো জিনিস দেখতে পারবো কম্পারেটিভলি। হ্যাঁ, আর জামাতও যদি ক্ষমতা আসে, আমার মনে হয় না যে তারা মানে এই 16 মাস যা করছে এইটা কন্টিনিউ করবে, আমার মনে হয় না। কারণ তাদেরকে তো রুল করতে হবে, তাদেরকে রুল করতে হবে। হ্যাঁ, এবং রুল করতে গিয়ে মানে তাদেরকে এমন কিছু তারা করবে না, তারা যদি বুদ্ধিমান হয়ে থাকে, যে মানুষকে হস্টাইল করা, শত্রু ভাবাপন্ন করে তোলা। যেমন আপনি দেখেন, এখনই দেখেন আপনি এই যে বারগুলি চলতেছে না, মদের দোকানগুলি চলতেছে না, চলতেছে তো। সিনেমায় কি আপনার ওই যে কি বলে যে রিভিলিং ড্রেসে নাচ হচ্ছে না, হচ্ছে কিনা? তারপরে আপনি
বিভিন্ন ক্লাবে এই যে বিভিন্ন নাচ গান এগুলি হচ্ছে না, এগুলি কি জামাত কিছু বলতেছে? বলবে না, কারণ এগুলি বললে আপনার আহ, সে আসলে রাজনীতিটাই করতে পারবে না, সবাই খেপে যাবে। হুম। সুতরাং কি পরিমাণ লোককে খেপানো সম্ভব সেটার একটা হিসাব আছে। সেটা একটা হিসাব আছে, এবং এর বেশি করতে গেলে আবার এটা বাউন্স করবে, এটা বুমেরাং হবে। হুম। যেমন ধরেন বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতি করে, ঠিক আছে, ধর্মভিত্তিক রাজনীতি করে, কিন্তু বম্বের সিনেমা বলেন থেকে শুরু করে যা আগে ছিল কোনটাই কি বাদ দিছে তারা? সবই তো চলতেছে, শুধু কি করতেছে, শুধু মুসলমানদের উপরে তারা তাদের বিদ্বেষ চরিতার্থ করছে, বাকি সবই তো ঠিক আছে। হ্যাঁ, কোনোখানে কি বলছে যে না এটা ধর্ম বিরোধী? এখন কথাটা হচ্ছে যে মানে জামাত যদি ক্ষমতায় আসে, তারা যা খুশি তাই করতে পারবে না, যা খুশি তা করতে গেলে ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। সুতরাং মুক্তিযুদ্ধকে এই 16 মাস হয়তো আবেগের বশবর্তী হয়ে তারা এগুলো করছে ইত্যাদি, আহ, একটা বিকল্প পলিটিক্স পার্সু করতে গিয়ে এগুলি বলতে চলছে। ক্ষমতা পেলে কিন্তু আমার ধারণা যে মুক্তিযুদ্ধকে আড়াল করে মানে সেই কি বলে যে তালেবানি শাসন করা, এই দিকে বোধহয় যাবে না, কারণ এইদিকে গেলে পারবে না। এটা আফগানিস্তান না। হ্যাঁ, এটা আফগানিস্তান না। এইটা বাঙালির একটা 1000 বছরের ঐতিহ্য আছে, বাঙালির একটা 1000 বছরের সংস্কৃতি আছে, বাঙালির একটা 1000 বছরের ঐতিহ্য আছে। হ্যাঁ, এবং একটা মডার্ন সোসাইটিতে আমরা তো ধরেন যে নানাভাবে আমরা গ্লোবালি কানেক্টেড, নানাভাবে গ্লোবালি কানেক্ট। আমাদের ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করতেছে, করতেছে, এখানে অনেক মানে এনলাইটেন গ্রুপ আছে বাংলাদেশে, এবং কি বলে যে একদম অত্যাধুনিক আছে, শ্রেণীও আছে বাংলাদেশে। হ্যাঁ, যেমন বস্তি বস্তি আছে, আবার এমনও সোসাইটি আছে বাংলাদেশের ভেতরেই, ঢাকার মধ্যেই এমন আছে যারা ওয়েস্টার্ন সোসাইটির সাথে যাদের তুলনা চলে। তো এইসবদেরকে তো আপনি হস্টাইল করে, এদেরকে শত্রু ভাবাপন্ন করে তো আপনি রুল করতে পারবেন না। সুতরাং আমার মনে হয় না যে মুক্তিযুদ্ধের উপরে খুব বড় ধরনের আঘাত আসবে। যদি আঘাত আসে সেটা প্রতিহত করার মতো লোক তো আমরা আছি, আমরা তো এটা প্রতিহত করব। হ্যাঁ, চেষ্টা করবো আমরা সেটা। মানুষ মুক্তিযুদ্ধ কোণঠাসা কখনো হলেও এই চেতনা বিলীন করে দেওয়ার কোনো সুযোগ এখনই দেখবেন তারা কিন্তু এখন ইদানিং কিন্তু বলতেছে, মুক্তিযুদ্ধের কথা কিন্তু বলতেছে। এখন দেখতেছি আমরা। হ্যাঁ, কারণ দেখছে যে এটা না বললে ভোট পাওয়া যাবে না, এটা না বললে মানে এটা বললে বড় কিছু ভোট বাড়তে পারে। এবং বলেন। আমি আরেকটা ইস্যুতে একটু যেতে চাই। জামাতের লোকজন আমি দেখলাম যে আমাদের সোশ্যাল মিডিয়াতেও তারা, আপনি জানেন যে তারেক রহমান যে দেশে ফিরেছেন কতটা ঝুঁকি বা কতটা জটিল পরিস্থিতির মধ্যে ফিরেছেন, যেটা বলা হয় ধরেন এটা মেটিকুলাস ডিজাইনেই হোক, ডিপ স্টেটের প্লেনে হোক, বা ডক্টর ইউনূসের কৃপায় হোক, অথবা ভোটে হোক, যদি বিএনপি হেরে যায়, জামাত ক্ষমতায় যায়, তারেক রহমানের কি বাংলাদেশে থাকা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, বা তাকে কি ফেরত যেতে হতে পারে? না, জামাত যদি ক্ষমতা মানে ভোটে জিতে যায় বা ক্ষমতা পেয়ে যায়, তো হোল সিনারি উইল বি চেঞ্জ একদম। এইটা কি হবে আপনি আপনি এটা এই মুহূর্তে বলা যাবে না। হ্যাঁ, জামাত ক্ষমতা পেলে আপনার প্রগতিশীল শক্তি বলেন কিংবা ধরেন যারা লিবারাল ডেমোক্রেসি চর্চা করতে চায়, হ্যাঁ, অ্যাকচুয়ালি বিএনপি তো লিবারাল ডেমোক্রেট, তাই না? তারাও এক ধরনের ইসলামকে ব্যবহার করে, কিন্তু সেটা মডারেট ইসলাম, সেটা সেটা উগ্রপন্থার ইসলাম না, একটা মডারেট ইসলাম তারা পার্সু করে। তো এখন যেহেতু লিবারাল ডেমোক্রেসি তারা চর্চা করতে চায়, তাদের উপরও আঘাত আসতে পারে। আমার মনে হয় না বিএনপির উপর অত আঘাত আসবে। জামাত এতটা ইনসেন্সিবল হবে আমার মনে হয় না, কারণ আপনাকে তো ভাই রুল করতে হবে, আপনাকে তো শাসন করতে হবে, তাই না? আপনি উল্টাপাল্টা কিছু করলে তো আপনার আপনার শাসনটা দীর্ঘায়িত হবে না আপনি। হ্যাঁ, তো ফলে দেখবেন আপনি জামাতের আমির প্রথম দিকে দেখবেন অনেক সেন্সিবল কথা বলছে, অনেক সেন্সিবল কথা বলছে, পরের দিকে অবশ্য অনেক মানে উল্টাপাল্টাও বলছে। তো আলটিমেটলি আপনাকে তো লাইনে আসতে হবে। আপনি এই দেশকে শাসন করতে গেলে আপনি যা খুশি তাই করতে পারবেন না। হ্যাঁ, এবং তা কিন্তু পারেন নাই। 16 বছরে কিন্তু অনেক চেষ্টা করা হয়েছে, অনেক কিছু চেষ্টা করা হয়েছে। আলটিমেটলি কিন্তু ধীরে 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 কিন্তু এটা রিগেইন্ড হচ্ছে, আপনি খেয়াল করবেন এগুলি কিন্তু রিগেইন্ড হচ্ছে। হ্যাঁ, এই মানে আরো অবনতি হয় নাই কিন্তু, আরো অবনতি হয় নাই, এবং এইটা রিগেইন হচ্ছে কতগুলি
শুভচিন্তা রিগেন হচ্ছে এবং মানুষ কথা বলতেছে। আগে তো কেউ কথাও বলতো না, এখন অনেকেই কথা বলতেছে। হ্যাঁ, এবং যারা সরকারের একেবারেই ঘনিষ্ঠ ছিল তারাও কিন্তু আপনার এখন নানা রকম কথা বলতেছে, আপনি খেয়াল করলে দেখবেন। তো ফলে এটা সাময়িক পারবেন, সাময়িক একটা পারবেন, কিন্তু আলটিমেটলি একটা দেখেন আমাদের এখানে এই প্রগতির পক্ষে কত ধরনের ইনস্টিটিউশন আছে, কত ধরনের আপনার প্রতিষ্ঠান বলে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, এতগুলি ইউনিভার্সিটি যে দেশে, এতগুলি কালচারাল অর্গানাইজেশন যে দেশে, এতগুলো কি বলে কি এটা কি বলে ওই যে প্রযুক্তি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে যেখানে ঘরে ঘরে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, যেখানে মানে সিনেমার দর্শক এত হিউজ পরিমাণে সিনেমার দর্শক, এবং বোম্বের সিনেমারও হিউজ ক্রাউড, সিনেমার দর্শক। তো ফলে এখানে তো আপনি এইটা এই যে মানে কি বলে যে একটা শিক্ষিত, একটা প্রগতি মরা এক শ্রেণী আছে বাংলাদেশে, হ্যাঁ, এবং উচ্চশিক্ষায় শিক্ষিত, এদেরকে তো আপনি যে কোনো দিকে ডাইভার্ট করতে পারবেন না, হ্যাঁ, তাই না? আপনাকে, হ্যাঁ, আমি জি জি বলেন বলেন বলেন। সুতরাং আপনাকে যদি রুল করতে হয়, হ্যাঁ, এবং জবরদস্তি করে আপনি চাপাই দিবেন, হ্যাঁ, কোনো কিছু জবরদস্তি করে চাপাই দিবেন না। দিস ইজ নট আফগানিস্তান, হ্যাঁ, দিস ইজ নট আফগানিস্তান, উই মাস্ট থিঙ্ক, হ্যাঁ, আপনাকে এই আপনি কতটুকু করতে পারবেন, যতটুকু এই সমাজ কনজিউম করতে পারবে, যতটুকু এই সমাজ নিতে পারবে, ততটুকু আপনি করতে পারবেন। এর বেশি করতে গেলে আপনি পারবেন না। দিস ফার এন্ড নট ফার্দার। আপনি দেখেন না, এই যে নারীদের ব্যাপারে যে কথাটা উঠছিল, দেখেন নারীদের ব্যাপার নিয়ে তো অনেক কিছু হয়েছে 16 মাসে, না? আচ্ছা, মানুষ করছে, আচ্ছা ঠিক আছে, এটা চলে। কিন্তু যখনই আপনি নারীদেরকে যেটা নিয়ে বিতর্ক হচ্ছে আর কি, যে শব্দটা নিয়ে বিতর্ক হচ্ছে, দেখেন কি ধরনের রিপার্কেশন হয়েছে। দেখেন ওই যে দিস ফার এন্ড নট ফার্দার, আপনি ওই পর্যন্ত যেতে পারবেন না। এতদিন 16 বছরে যা হয়েছে ওইটা মানুষ মোটামুটি আচ্ছা ঠিক আছে, ওরা যখন বলতেছে বলুক। যখনই আপনি এক্সট্রিমে চলে গেলেন, হ্যাঁ, তখন কিন্তু মানুষ রিয়াক্ট করছে এবং ওখান থেকে সরে আসতে বাধ্য হয়েছে, সরে আসতে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখছি যে এই শিবিরের এত বড় জয় হলো, সেই শিবিরকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা কিন্তু এখন ট্রল করে। মাহবুব ভাই, আমি এই পর্যায়ে সব শেষ, আজকের অনুষ্ঠানে এবং ভিসি সাহেব তো রিজাইন করতেছেন, হ্যাঁ, এটা তো একটা বড় সিগন্যাল, এটা তো একটা বড় সিগন্যাল, তাই না? তো ফলে আপনি যা খুশি তাই করতে পারবেন। আপনি মানুষকে সহনীয় পর্যায়ে রাখতে পারলে আপনি রুল করতে পারবেন, হ্যাঁ। যখনই আপনি সহনশীল মাত্রাটা এক্সিড করে যাবেন, তখন আপনি রুলই করতে পারবেন না। মহবে, আজকের অনুষ্ঠানের সবশেষ মতামত জানতে চাই আপনার কাছে। সেটা হলো, আপনি আমাদের গতকালের অনুষ্ঠানে বলেছেন যে দেশের যে সিচুয়েশন চলছে এটাকে বিভিন্ন কিছুর সঙ্গে আপনি তুলনা করেছেন। আমরা গত 16 মাসে এই সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে খুব শক্তিশালী কিছু দুর্নীতির অভিযোগের কথা শুনেছি, অনিয়মের কথা শুনেছি। সোশ্যাল মিডিয়ার সয়লাভ, তারা হাজার হাজার কোটি টাকা সরিয়েছে, সুবিধা নিয়েছে, দুর্নীতির অভিযোগ আছে। বিশেষ করে ছাত্র উপদেষ্টা দুইজনের, আজকেও সোশ্যাল মিডিয়ার খবর যে একজনই 11,000 কোটি টাকা তিনি সরিয়েছেন দেশ থেকে এই 16-17 মাসে। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে লুটপাট করে জাস্ট ক্ষমতাটা হ্যান্ড ওভার করে চলে গেলেন, এইটাই শাস্তি? মানে আর কোনো কিছু হওয়ার না, তারা দেশে থেকে যাবেন বা দেশ থেকে নিরাপদে চলে যাবেন? আপনার কি মনে হয়? না, প্রথম কথা হচ্ছে যে অভিযোগগুলি আসতেছে সেগুলি যদি প্রমাণ করা যায়, হ্যাঁ, যদি এগুলি এখন তো ধরেন কি বলে যে একটা আনঅ্যাকাউন্টেবল সোসাইটি, এটা যে যার মতো করে বলে, ফেসবুকে বিশেষ করে, যদি 11,000 কোটি, ইটস এ বিগ অ্যামাউন্ট, ইটস এ বিগ অ্যামাউন্ট। তারপরেও নেভারদিলেস যদি এটা প্রমাণ করা যায় যে 11,000, তাহলে তো মানে তার বিচার হতেই হবে। এটা মানে টুডে অর টুমরো তার বিচার হতেই হবে, হ্যাঁ। বা 11,000 কোটি কেন, মানে এর চেয়ে অনেক কম দুর্নীতি যদি কেউ করে থাকে, মানে বিচার হবে। দেখেন, নো ক্রাইম উইল গো আনপানিশড। 17 বছরে যে সমস্ত ক্রাইম হয়েছে, ফিনান্সিয়াল যে সমস্ত ক্রাইম হয়েছে, এগুলি কি পার পাইছে? ওরা তো পার পায় নাই, তাই না? এবং দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, যারা আছে তাদের বিচার হচ্ছে, তাই না? তো ফলে মানে 5ই আগস্টের যে স্পিরিট ছিল আমাদের, সেই স্পিরিট তো প্রত্যেকটা ইন্ডেক্সে এই সরকার
নিম্নগামী হয়েছে, মানে এভরি সিঙ্গেল, শুধুমাত্র একটা জায়গায় বা দুইটা জায়গায় হয়তো ইমপ্রুভ করছে, কিন্তু বাকি সব তো মানে গ্রাফ নিম্নমুখী। কি ইমপ্রুভ করছে কোন জায়গাটা? যেমন ধর গুম হচ্ছে না, এটা একটা ধরেন যে আমরা বলতে পারি যে গত সরকারের আবার গুম হয়েছে, এই সরকারের আবার গুম হয় নাই। কিংবা ধরেন যে কিলিং, ইনডিসক্রিমিনেট কিলিং হয় নাই। হ্যাঁ, কিলিং হয়েছে পাবলিক লেভেলে, কিন্তু সরকারি বাহিনীর হাতে কিলিং হয় নাই, মানে শুধুমাত্র গোপালগঞ্জে হয়েছে 4-5 জন। তো এগুলি একটু উন্নতি, কিন্তু অন্যান্য সব ক্ষেত্রেই আপনি দেখবেন যে সূচক নিম্নগামী। হ্যাঁ, এবং আমি একটা কথা বলি যে এই আমলে মেগা দুর্নীতি হয় নাই। মেগা দুর্নীতি কেন হয় নাই? যেহেতু মেগা প্রকল্পই ছিল না। মেগা প্রকল্প থাকলে আপনি মেগা দুর্নীতি করবেন। গত আমলে মেগা প্রকল্প ছিল, হ্যাঁ, তো দুর্নীতিও মেগা হয়েছে। এই আমলে যতটুকু হয়েছে, যতটুকু সুযোগ ছিল, সুযোগের অপটিমাম ইউটিলাইজেশন হয়েছে, সর্বোচ্চ মাত্রার আপনার হয়েছে, মানে এটা সুযোগ নেওয়া হয়েছে। নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে আপনার নানা রকম কি বলে যে ঘুষ থেকে দুর্নীতি থেকে শুরু করে সবই হয়েছে। আমরা তো জানি চাঁদাবাজি, নীরব চাঁদাবাজি কি হয়েছে, এটা অকল্পনীয়। হ্যাঁ, নীরব চাঁদা আমি জানি। এমন কোন হিন্দু মানে সচ্ছল পরিবার নাই, ব্যবসায়ী হলে তো কোনো কথাই নেই, যাদেরকে চাঁদা দিতে হয় নাই। এই যে বলে যে কি রিলিজিয়াস হারমোনি, হ্যাঁ, এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতিটা আসলো কিভাবে? এটা হোয়াট ইজ দ্য প্রাইস? এটা মূল্য কি মূল্য দিতে হয়েছে? হ্যাঁ, কত মূল্যের বিনিময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি? এই প্রশ্নটা তো করতেই হবে। হ্যাঁ, আমি জানি এক স্বর্ণ ব্যবসায়ী, তার কাছ থেকে 50 লাখ টাকা নেওয়া হয়েছে। হ্যাঁ, তো ফলে এই যে নীরব চাঁদাবাজি, হ্যাঁ, তারপরে ধরেন যে দখলদারিত্ব, মামলা বাণিজ্য থেকে শুরু করে দুর্নীতি, মানে কি না হয়েছে 16 মাসে। হ্যাঁ, এবং এগুলিকে এই যে মানে গণ অভ্যুত্থানের নামে এগুলো মানে চলছে। এবং এখন কিন্তু এগুলি আর মানুষ মানে এগুলি আর সেলেবল আইটেম না। আপনি 5ই আগস্টের কথা বললে এখন মানুষ বলে যে আচ্ছা 5ই আগস্ট মানে হচ্ছে যে এইসব। হ্যাঁ, এগুলি সেলেবল আইটেম ছিল অনেক আগে, এখন আর এগুলি চলবে না। হ্যাঁ, চলবে না, মানে যে দেশটা যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এটা মানুষ বুঝে গেছে যে আসলে তাদের কোনো মহৎ লক্ষ্য ছিল না। হ্যাঁ, সাধারণ মানুষের মহৎ লক্ষ্য ছিল যে আমরা ভোট দিতে পারিনি 3 বছর, দুর্নীতি হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, সাধারণ মানুষের একটা মহৎ লক্ষ্য ছিল। কিন্তু যারা মাস্টার মাইন্ড, যারা এটার ইঞ্জিনিয়ার, যারা এটাকে এই মুভমেন্টটাকে যারা পরিচালনা করছে, তাদের মধ্যে যে কোনো মহৎ উদ্দেশ্য ছিল না, এটা প্রমাণিত। এইটার নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই, এটা প্রমাণিত। তাদের মধ্যে কোনো মহৎ লক্ষ্য ছিল না। হ্যাঁ, সাধারণ মানুষের কি বলে সারল্যকে সুযোগ নিয়ে, হ্যাঁ, তাদের করে তারা যে আকাঙ্ক্ষায় তারা এটা রাস্তায় নামছিল, প্রাণ দিয়েছে, হ্যাঁ, সেটার সঙ্গে তারা প্রতারণা করছে এবং তারা নিজের আখের গুছাইছে। এবং গত 16 মাসে যা হয়েছে তারা তাই করছে, একই জিনিস করছে তারা। এবং দেখেন ইলেকশনটা পর্যন্ত, দেখেন ইন্টারেস্টিং, 5ই আগস্টের অন্যতম লক্ষ্য কি ছিল? যে মানুষ ভোট দিতে পারে নাই এবং নির্বাচনে ম্যানিপুলেশন হয়েছে, হয়েছে। এখন নির্বাচন কালকে, আজকে যদি আপনি ম্যানিপুলেশনের খবর পান, তাহলে কালকে কি হবে বুঝেন? তাহলে কি মানে যে লক্ষ্যে 5ই আগস্ট হইলো, সেটাও তো আপনি ঠিকঠাক মতো রাখতে পারলেন না। হ্যাঁ, আপনি তো হাসিনার প্যারালাল হয়ে যাচ্ছেন, সব ক্ষেত্রে হাসিনার প্যারালাল হয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো তাহলে কি আপনি আলাদা কি সেটা বলতে হবে তো, যে আমি এই কারণে আমি আলাদা। হ্যাঁ, তো ফলে এভরিথিং ইজ ডিসঅ্যাপয়েন্টিং, খুবই হতাশার। এখন জানি না সাধারণ মানুষ আলটিমেটলি এই অনাচার, এই অবিচার, হ্যাঁ, এই নৈরাজ্য সাধারণ মানুষ কতদিন সহ্য করবে, এটা দেখার ব্যাপার। হ্যাঁ, এবং সহ্য করতে 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 মানুষ মানে দেখবেন আপনি, মানুষ এখন এমন হয়েছে না যে রাস্তাঘাটে, আমি তো সিএনজিতে চড়ি, বলি যে ভাই কি অবস্থা, বলে আর বললেন না ভাই, এগুলি আর বলিনি না, মানে সে কথাই বলতে চায় না, এত বিরক্ত হয়ে গেছে। থ্যাংক ইউ মাহবুব ভাই। আমি দর্শকদের পক্ষ থেকে আবারও আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সার্বিক সফলতা সুস্থতা কামনা করে আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম।